এই মেয়ে শোনো, আমার ঘরে কিংবা আমার মনে কোথাও তোমার কোনো জায়গা নেই। শুনতে পাচ্ছ তুমি? বরের এমন কথা শুনে পিত্তি জ্বলে যাচ্ছে সামান্তার। নিজের রাগকে সামলে রাখতে না পেরে ঝাঝালো গলায় জবাব দিল, শুনেছি, ভালো করেই শুনেছি। আমি বয়রা না। এভাবে চেঁচাচ্ছেন কেন? না গেলাম আপনার ঘরে। আপনার ঘরে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না। যাব না আপনার ঘরে। অদ্ভুত। আন্টি, আপনাদের বাসা দেখে যথেষ্ট বড় মনে হচ্ছে। আমাকে অন্য রুম দেখিয়ে দিন। আর নয়তো বলুন আমি চলে যাচ্ছি। এই বাড়িতে পড়ে থাকার জন্য আমি মরে যাচ্ছি না। সামান্তার কথা শুনে আদিলত হয়ে গেল। ও সামান্তার কাছ থেকে এমন উত্তর আশা করেনি। ও ভেবেছিল সামান্তা মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলবে, জি। কিন্তু এ তো পুরাই লাল মরিচের গুঁড়ো। সামান্তার ননদ নিশি বলল, তুমি একা বাসায় যেতে পারবে? সামান্তা বলল, কেন পারব না? আমি ওর পড়াশোনা না জানলেও বাসায় যাওয়ার মতো যথেষ্ট বিদ্যে আমার পেটে আছে। সামান্তার শাশুড়ি আমতা আমতা করে সামান্তাকে বলল, না না মা, তোমাকে কোথায় যেতে হবে না। আমি তোমাকে অন্য রুম দেখিয়ে দিচ্ছি। সামান্তা শাশুড়ির পিছু পিছু হাঁটা ধরল। আদিলও ফ্যালফ্যাল করে সামান্তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিরে, কি দেখিস ভাইয়া? নিশির কথায় ঘোর ভাঙল। তারপর বলল, মেয়ে দেখেছিস কি তেজ? নিশি বলল, দেখতে হবে না বউটা কার? বলেই নিশি ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল। আদিলের প্রচুর রাগ হচ্ছে। নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। কেন গিয়েছিল গ্রামে ঘুরতে? সামান্তা দরজা লক করে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে গেল। প্রচুর রাগ হচ্ছে। মাথা গরম হয়ে গেছে। মাথায় ইচ্ছেমতো পানি দিয়ে মাথা ঠান্ডা করল। তারপর হাত মুখ ধুয়ে রুমে এসে ফুল পাওয়ারে ফ্যান অন করে চুলের খোপা খুলে নিজের চুলগুলো এলিয়ে দিয়ে হাত পা শটান করে শুয়ে পড়ল। রাগে ফুসফুস করছে আর বলছে, শালা, এই শামু কত ছেলেকে সোজা করেছে আর তুই তো বর বলে গালিটা দিলাম না। যাই হোক, তোকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তবে আমার নাম ও শামু না। আজ থেকে আমার একটাই টার্গেট, জামাই তোকে টাইট দেওয়া। তোর এটিটিউডের কিমা বানিয়ে তোকে গিলাব। যদি না পারি তবে নিজের নাম ছকিনা রাখব। অতীত। আদিল চৌধুরী, বিখ্যাত পলিটিশিয়ান এবং বিজনেসম্যান আহনাফ চৌধুরীর ছেলে। বয়স 25। 7 বছর পর পড়াশোনা শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছে। আহনাফ চৌধুরী দীর্ঘ সময় পর ছেলেকে পেয়ে যতটা না খুশি তার চেয়ে বেশি শঙ্কিত ছেলের চালচলন দেখে। আদিলও যথেষ্ট হাসিখুশি হলেও অনেক অহংকারী। আশেপাশের কাউকে পাত্তা দেয় না। নিজের মতো চলে। নিজের জিদ আর ইগো বজায় রাখতে সবকিছু করতে পারে। পছন্দসই কিছু না হলেও ভাঙচুর শুরু করে। রাতবিরাতে বাড়ি ফিরে কোথায় যায়, কি করে তা সবার অজানা হলেও আহনাফ চৌধুরীর অজানা নয়। আদিলও পুরো দুনিয়ায় কাউকে পরোয়া না করলেও বাবাকে ভীষণ ভয় পায়। বাবার সামনে মাথা নিচু করে কথা বলে। কিন্তু আহনাফ চৌধুরীর পক্ষ ছেলেকে সারাক্ষণ শাসন করা সম্ভব নয়। তিনি ব্যস্ত মানুষ। তাই তিনি ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করার সিদ্ধান্ত নেন। আর মেয়ে হিসেবে বাল্যবন্ধু মিরাজের মেয়ে সামান্তাকে তার মনে ধরেছে। মেয়েটা খুব ভালো। মেয়েটা যেমন শক্ত প্রয়োজনে তেমনি নরম, যথেষ্ট বুদ্ধিমতী, সুন্দরী। ডিনার সময় চৌধুরী ম্যানশনে পুরো পরিবার একসাথে ডিনার করছে। আহনাফ চৌধুরী বলল, আদিল, আগামীকাল আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি।
তুমিও যাবে, সব গোছগাছ করে রাখবে। আদিলও খাওয়া থামিয়ে বলল, গ্রামে? হুম, আমার বন্ধুর বাড়ি। আদিলের গ্রামে ঘুরতে যাওয়া নিয়ে সমস্যা নেই, বরং ও অনেক এক্সাইটেড। ও বিদেশে থাকতে বন্ধুদের কাছে থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু শুনেছে, তাতে ওর গ্রাম দেখার আগ্রহ বেড়ে যায়। ওকে বাবা, আই হ্যাভ নো প্রবলেম। আদিলের ছোট বোন নিশিতা, বয়স 21, অনার্স 3য় বর্ষে পড়ে। মেয়েটা খুবই মিশুক, আদিলের একদম উল্টো। সহজ সরল, অহংকার বলতে কোনো কিছু তার মধ্যে নেই। গ্রামে যাওয়ার কথা শুনে সকাল থেকেই গুছানো শুরু করে দিয়েছে। আদিলের মা নয়নতারা, তিনিও মেয়ের মতোই নিরঙ্কারী, সুন্দর মনের মানুষ। দীর্ঘ সময়ের জার্নি শেষে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল। দেয়ালে ঘেরা দুতলা বাড়ি, বাড়ির চারপাশে অসংখ্য গাছগাছালি। দরজার সামনে থেকেই সৌজন্যের সাথে সবাইকে ওয়েলকাম করল চৌধুরী পরিবারকে। যথেষ্ট আদর আপ্যায়ন করা হল, সবাইকে রুম দেখিয়ে দেওয়া হল। আদিলের সবকিছু ভালো লাগলেও গ্রামের গরম সহ্য হচ্ছে না। এখানে এসি নেই, ফ্যানের ফুল পাওয়ার দিয়ে শরীর ঠান্ডা করতে পারছে না, তাই শাওয়ার নিতে গেল। কিন্তু বাথরুমে বাথটাব নেই। কোনো রকমে শরীর ঠান্ডা করে বিছানায় গা এলিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়া করে ভাইবোন মিলে গ্রাম দেখতে বের হল। সাথে গিয়েছে সামান্তার ছোট ভাই সামির, বয়স 13। সামির ওদেরকে গ্রাম দেখাচ্ছে। নিশিত সেলফি তুলতে তুলতে শহীদ হয়ে যাচ্ছে। আদিলের গ্রাম খুব ভালো লাগছে। আঁকাবাঁকা পথ, গাছগাছালি, পুকুর ডোবা, পুকুরে হাঁস পাক পাক করছে, খোলা আকাশ, ধান ক্ষেত, বিভিন্ন নাম না জানা শস্য ফলে রয়েছে। হিমেল হাওয়ায় আদিলের চুল উড়ছে। অন্যরকম অনুভূতি হচ্ছে, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে ছবি তুলছে। সবচেয়ে ভালো লেগেছে গ্রামের পাশে বয়ে যাওয়া নদী। নদীতে ছোট ছোট নৌকা চলছে। নিশিত নৌকায় চড়বে বলে জিদ ধরেছে, কিন্তু সন্ধ্যা নেমে আসায় ওদের আর নৌকায় চড়া হল না। সামান্তা গিয়েছে মামার বাড়ি। এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে। গ্রেড পয়েন্ট ভালো না হওয়ায় মন খারাপ, তাই মামার বাড়ি ঘুরতে গেছে। গ্রেড পয়েন্ট ভালো কি করে হবে? যে মেয়ে পড়াশোনা ছেড়ে দস্যিপনা আর উদ্ভট কাজ করে বেড়ায়, সে আর কি রেজাল্ট করবে? তবে এ নিয়ে বাবা মায়ের কোনো আক্ষেপ নেই। বড় আদরের মেয়ে। আদিল আর নিশি গ্রাম দেখে খুশি মনে বাড়ি ফিরেছে। সন্ধ্যায় আড্ডা দিতে দিতে আহনাফ চৌধুরী মিরাজকে নিজের ছেলের সাথে তার মেয়ের বিয়ের কথা বলল। প্রথমে মেয়ে ছোট বলে আমতা আমতা করলেও বন্ধুর রিকোয়েস্ট রাখতে রাজি হয়ে গেলেন। সামান্তাকে যে আহনাফ প্রচণ্ড ভালোবাসে সে তার অজানা নয়। মেয়ের সাথে তার অনেক সখ্যতা। সামান্তার মায়ের সাথে আহনাফের প্রস্তাবের কথা জানালে তিনি অমত করেনি। মিরাজ সাহেব মেয়েকে ফোন করে বাড়ি ফিরতে বললেন। সামান্তা সকালের নাস্তা সেরেই বাড়িতে এসে পড়ল। ড্রয়িং রুমে আহনাফ আঙ্কেলকে দেখে খুশিতে দৌড় দিল। আহনাফও সামান্তাকে দেখে বেশ খুশি। সামান্তা আহনাফ আঙ্কেলের পাশে বসেই রাজ্যের গল্প জোরে দিল। আহনাফ আঙ্কেলের সাথে গল্প করেই যাচ্ছে, থামার নামে নেই। দুপুরে তাদের গল্প থামল। সামান্তা নিজের রুমে গিয়ে একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কে আপনি? নিশি ওকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে? আমি শামু, মানে সামান্তা, এই বাড়ির মেয়ে। এইটা আমার রুম। ওহ, বুঝতে পেরেছি। আমি নিশিতা। তুমি আমাকে নিশি বলে ডাকতে পারো। সামান্তা উচ্ছ্বাসিত হয়ে বলল,
তুমি নিশি আপু আহনাফ আঙ্কেলের মেয়ে? হুম। আই এম সরি, আমি জানতাম না যে তুমিও এসেছ। ইটস ওকে। আমি কি তোমার রুমে থাকতে পারি? অবশ্যই, কেন নয়। দুজনে মিলে প্রচুর গল্প দিল। মিশুক মনের হলে যা হয়, একজন যেন অন্যজনের বান্ধবী। কতদিনের চেনা, দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে সামান্তা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। তাই নিশি আর ওকে ডাকেনি। আদিল আর সামিরের সাথেই গ্রাম দেখতে বের হল। এর মাঝে আদিলের সাথে সামান্তার একবারও দেখা হয়নি। নিশি আজ নৌকায় উঠেছে, পানিতে হাত দিচ্ছে আর বলছে, সামির তুমি আরেকটু বড় হলে না কেন? সামির বলল, কেন আপু? তুমি আরো বড় হলে আমি তোমাকে বিয়ে করে এখানে থেকে যেতাম। আদিলও সেটা শুনে বলল, শাট আপ নিশি, গ্রাম বেড়ানোর জন্য পারফেক্ট, আজীবন থাকার জন্য নয়। উহহ, সামির তোমার বোন তো বেশ কিউট, একদম তোমার মতো। আদিলও জিজ্ঞেস করল, ওর আবার বোন আসলো কই থেকে? দুদিনে তো কাউকে দেখিনি, মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল, আজ সকালে এসেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। মেয়েটা এত ভালো, কি বলবো, দেখতেও বেশ। আদিল নিশির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুই একটা চিজি, সব মেয়েই তোর কাছে কিউট, নিজেকে একটু বদলা ক্ষেত কোথাকার। আদিল বাসায় ফিরে ছাদে উঠে দেখে একটা মেয়ে ছাদ থেকে নিচের দিকে ঝুঁকে আছে, কিছু একটা দেখার চেষ্টা করছে। লালচে আঁকাবাঁকা খোলা চুল, ঝুঁকে থাকায় আর চুল খোলা থাকায় ফেস দেখা যাচ্ছে না। পিঠের কাছের চুলগুলো ভাগ হয়ে এক ভাগ নিচের দিকে হেলে পড়েছে আর এক ভাগ পিঠের উপর রয়েছে। হালকা গোলাপি রঙের ড্রেস পরা, এক হাত দেখা যাচ্ছে, ফর্সা হাতে মেহেদি দেওয়া। আদিলও বুঝতে পারল এটা সামিরের বোন নিশি, যার কথা বলেছিল আদিলের ওর মুখটা দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু নিজের ইগো আর অহংকারের জন্য ছাদ ত্যাগ করল। একটা গ্রামের মেয়েকে দেখার জন্য বেহায়া হবে না। রাতের বেলায় ডিনার শেষে আদিলও শুয়ে শুয়ে ফোন টিপছে, তখনই মা আর বোনের প্রবেশ। কিছু বলবে মা? ভাইয়া, ফোন রাখো, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইটস আর্জেন্ট। আদিলও ফোন রেখে নিশির মুখের দিকে চাইল। ওর মুখ দেখে বুঝতে পারল সিরিয়াস কিছু একটা হয়েছে। আদিলের মা আমতা আমতা করে বলল, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে সামান্তার সাথে। আদিলও শোয়া থেকে উঠে বলল, হুয়াট? ইটস এ জোক। ভাইয়া সিরিয়াস, আগামীকাল সকালে বিয়ে। বাবা তোকে জানাতে বলেছে, তাই জানালাম। ইম্পসিবল, আমি গাইয়া কোনো মেয়েকে বিয়ে করব না। আর আমার বয়স কত, 25। এটা কি বিয়ের বয়স? তাতে কি শামুরও তো 18 বছর। মেয়েটা খুব সুন্দরী আর খুব ভালো, বিয়ে করে নে। চুপ করবি তুই? আমাকে চুপ করিয়ে লাভ নেই, বিয়ে তোকে করতেই হবে। সত্যিই করতে হয়েছিল। পরের দিন সকালে বাধ্য হয়েই বিয়ে করতে হয়েছে। বিয়ে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সামান্তার বাড়িটা বেশ পছন্দ হলেও বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কালো পোশাকের গার্ডগুলোকে পছন্দ হল না। নিশি সামান্তাকে আদিলের ঘরে দিয়ে এসে, আর আদিলও ফ্রেশ হয়ে সামান্তাকে দেখেই ক্ষেপে যায়। এই প্রথম ও সামান্তাকে দেখল, তবে ভালো করে নয়। ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে কথাগুলো বলল। বর্তমান চিৎকার চেঁচামেচিতে সামান্তার ঘুম ভেঙে গেল। আহনাফ চৌধুরী সব জানতে পেরে অনেক রেগে যায়, আর নিশিকে পাঠায় আদিলকে ডাকতে। নিশি ডাকতে গেলে আদিল অবলে
আমি কোথাও যাব না, তুই বাবাকে গিয়ে বল ওই মেয়েকে বিদায় করতে। বাবা তোকে বিদায় করে দিলেও সামান্তাকে করবে না। তোর সমস্যা কি? মেয়েটা দেখতে সুন্দর, চেহারার কাটিং ভালো, সব দিকেই পারফেক্ট। সুন্দরী হলেও আদিলের বউ হওয়া যায় না, যোগ্যতা লাগে। তুই কি ওর সাথে মিশেছিস? তাহলে কি করে বুঝলি? আমার বুঝার দরকার নেই, তুই বের হ। নিশি বাবার কাছে গিয়ে সব বললেই উনি আরো রেগে যায়। আদিলের মা বলল, তোমার ছেলে বোমের মতো, কখন বিস্ফোরিত হয় বলা মুশকিল। আহনাফ চৌধুরী ছেলের ঘরের দিকে যেতে নিলেই সামান্তা বাধা দেয়। আঙ্কেল, ছেড়ে দিন, আমি ঠিক আছি, আমি জোর করে কিছু চাই না। কিন্তু, কোনো কিন্তু নয়, আমার উপর ভরসা রাখো। তোমার ছেলে যদি বোম হয় তবে আমি বারুদ, আমি ওকে সোজা করেই ছাড়ব। যদি না পারি তবে আমার নাম পাল্টে ছকিনা রাখব। আহনাফ চৌধুরী সামান্তার কথা শুনে হেসে দিল। তারপর ওর মাথায় হাত রেখে বলল, আমি জানি তুই ওকে সোজা করতে পারবি, এই বিশ্বাস আমার আছে। দোয়া করি সুখী হ। এভাবেই 2 মাস কেটে গেছে। সামান্তা আদিলের সামনে এই 2 মাসে একবারও পড়েনি। এক প্রকার ইচ্ছে করেই আড়ালে থেকেছে। তবে রোজ সকালে নিয়ম করে আদিলের ঘরে গিয়ে চুপি চুপি আদিলকে দেখে আসে। আদিলও তখন ঘুমে তলিয়ে থাকে। সামান্তাকে 1 মাস যাবৎ একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়েছে। ভার্সিটি, বাসায় নিয়ে বেশ আছে। নিশি শুধু ননদই নয়, খুব ভালো বন্ধু। আর আদিলের বাবা মা নিজের মেয়ের মতোই ভালোবাসে। আদিলের মা সামান্তাকে বলে দিয়েছে, ও যেন কখনো নিজেকে এই বাড়ির বউ না ভাবে, বরং মেয়ে ভাবে। সামান্তা এখন ওনাদের আঙ্কেল আন্টির বদলে মা আর বাবা ডাকে। অপরদিকে আদিলও আর খোঁজ নেয়নি সামান্তা এই বাড়িতে আছে কিনা, চলে গেছে। এই ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞেসও করেনি। ওর ঘুম ভাঙ্গে দুপুর 12-1টায়। বিকেলে বাসা থেকে বের হয়ে ফিরে মাঝরাতে। ও ওর লাইফ নিয়ে ব্যস্ত, তাই বাসায় কে আছে না আছে সেটা ওর পক্ষে জানা সম্ভব নয়। সামান্তা 9টায় ভার্সিটির জন্য বেরিয়ে যায়, ফিরে 23টায়। কোনোদিন সন্ধ্যাও হয়, তাই দুজনকে সামনাসামনি হতে হয় না। তার উপর সামান্তা নিচের রুমে থাকে। ও হাল ছেড়ে দেয়নি, বরং হাল ধরার জন্য নিজেকে প্রস্তুত করছে। প্রস্তুতি ছাড়া বড় খেলায় নামা বোকামি ছাড়া কিছুই না। তাই এই খেলায় নামার আগে সবটা বুঝে নিচ্ছে। এখানকার পরিবেশ, ইচ্ছে অনিচ্ছে, রুচি সবটাই আয়ত্ত করার চেষ্টা করছে। ভার্সিটি অফ, বেকার বসে আছে। সামান্তার খোলা জায়গা খুব প্রিয়, কিন্তু এই কালো পোশাকের গার্ডদের দেখলেই অস্বস্তি হয়। বাগানে গিয়ে যে একটু হাওয়া খাবে তারও কোনো উপায় নেই, কারণ বাগানে কোনো প্রাইভেসি নেই। এখানে সেখানে বন্দুক নিয়ে ঘুরতেই থাকে। তাই ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। ছাদে গিয়ে রেলিং ঘেঁষে নিচের দিকে ঝুঁকে আছে। এটা ওর পুরনো অভ্যাস। ঝুঁকে থাকায় অর্ধেক চুল পিঠে আর বাকি অর্ধেক চুল নিচের দিকে ঝুঁকে আছে। চেহারাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফর্সা হাত দেখা যাচ্ছে যা দ্বারা রেলিং ধরে আছে। আদিলও ফেসবুকিং করতে করতে ছাদে এলো। ছাদে এসেই এই দৃশ্য দেখতে পেল। একটা মেয়ে আকাশী রঙের ড্রেস পরা, ছাদে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। সবকিছুই আগের মতো, শুধুমাত্র সেদিনের মতো হাতে মেহেদি পরা নেই। আদিলের বুঝতে বাকি রইল না এটা কে। সামান্তা যে এখনো এই বাড়িতেই আছে সেটা বুঝতে পেরে রাগে ফেটে যাচ্ছে। তারপর আস্তে আস্তে পা ফেলে সামান্তাকে বুঝতে না দিয়ে ছাদ থেকে নেমে গেল।
আদিল ওর রুমে বেডের উপর হাতের মুঠো শক্ত করে বসে আছে। তারপর উঠে গিয়ে ফুলদানিটা দেওয়ালে ছুঁড়ে মারল। আমাকেই কিছু করতে হবে। ওই মেয়ের সাথে কথা বলতে হবে। ওকে আমার লাইফ থেকে বের করতে হবে। আদিলের মা আদিলের বাবাকে বলল, শামু ভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছে, কিন্তু ড্রাইভার একটা কাজে গেছে, এখনো ফিরেনি। আহনাফ চৌধুরী পেপার পড়ছিল। পেপারে থেকে চোখ তুলে বলল, তোমার ছেলে কই? ছেলেকে ডাকো। আদি তো এখনো উঠেনি। তুমি তো জানো দুপুরের আগে ওর ঘুম ভাঙ্গে না। ওকে ডেকে তুলো। আমার বাড়িতে এসব নবাবই চলবে না। বউ ভার্সিটি যাবার জন্য মানুষ পায় না আর সে পড়ে পড়ে ঘুমায়। ওকে বলো শামুকে ভার্সিটি দিয়ে আসতে। আদি, এই আদি, উঠো বাবা। কি হলো মা, এই সকাল সকাল ডাকছ কেন? তোর বাবা অনেক রেগে আছে, তুই যদি এখন না উঠিস তোর বাবা কেয়ামত ঘটিয়ে দিবে। আদি উঠে বসল। মা, আমি এখন উঠে কি করব? ফ্রেশ হ, সামান্তাকে ভার্সিটি দিয়ে আসবি। ড্রাইভার নেই। আদির ঘুম উবে গেল। কি? আদিল চৌধুরী এখন ড্রাইভারি করবে? আমি কাউকে কোথাও দিয়ে আসতে পারব না। আদি, ও তোর বউ। আদির হঠাৎ মনে পড়ল ওর তো সামান্তার সাথে কথা বলা প্রয়োজন, তাই আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। আদি গাড়িতে বসে আছে, অপেক্ষা করছে সামান্তার জন্য। সামান্তা রেডি হয়ে বের হতে গেলেই নিশি ওকে থামিয়ে দিয়ে বলল, শামু, ড্রাইভার কিন্তু আজ ভাই স্বয়ং। সো বি কেয়ারফুল। আচ্ছা, তাই নাকি? পেয়েছি সুযোগ। তোমার ভাইকে অল দ্য বেস্ট বলে এসো, আমাকে ভয় না দেখিয়ে। আদি বিরক্ত হয়ে যাচ্ছে। আমি আদিল চৌধুরী স্বয়ং ড্রাইভার হয়ে অপেক্ষা করছি আর ম্যাডামের খবর নেই। উফ অফ, কতক্ষণ বসে থাকব? আদি বিরক্ত হয়ে গ্লাস খুলে বাড়ির দিকে চাইল। সামান্ত আসছে। সাদা রঙের লং টপস, টপসের উপর গোল্ডেন কালারের ডিজাইন করা কটি, কালো জিন্স, লেডিস শো, কাঁধে লেডিস ব্যাগ, সাদা হ্যান্ড ওয়াচ, আঁকাবাঁকা লালচে চুলগুলো উড়ছে। মুখে কোনো সাজগোজ নেই, তবুও সিগ্ধ লাগছে। আদি পলকহীনভাবে সামান্তাকে দেখছে। সামান্তার কোনো খেয়াল নেই। সে গাড়ির দরজা খুলে সোজা উঠে বসল। সামনে কে আছে, কি আছে দেখার প্রয়োজন মনে করেনি। গাড়িতে বসে ব্যাগ থেকে ফোন আর হেডফোন বের করে কানে গুজে দিল। আদির অনেক অস্বস্তি হচ্ছে সামান্তার সাথে যেতে। সামান্তার অবস্থা বুঝার জন্য লুকিং গ্লাসে চোখ রাখল। সামান্তাকে নরমাল লাগছে। সে দিব্যি কানে হেডফোন গুজে দুহাতে ফোন টিপছে। মাঝে মাঝে ফোনের দিকে চেয়ে ঠোঁট নাড়িয়ে কিছু পড়ছে আর মুচকি হেসে আবারও টাইপ করছে। আদি স্পষ্ট বুঝতে পারছে সামান্তা চ্যাটিং করছে। সামান্তার গা থেকে পারফিউমের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। আদির অবাক হয়ে ওকে দেখছে। মেয়েটা এত নরমালভাবে কি করে বসে আছে, সামনে কে আছে তাতে যেন কিছু এসে যায় না। কিন্তু আদির তো অনেক অস্বস্তি হচ্ছে। যাকে বউ হিসেবে মেনে নেয়নি তার সাথে একা গাড়িতে করে যাচ্ছে, তাও তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে। কি অদ্ভুত। আদি তো সামান্তার সাথে কথা বলার জন্য এসেছে, কিন্তু কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছে না। তার চেয়ে বড় কথা, ওর এখন কিছু বলতে মনে চাইছে না। এসব ভাবনায় বিভোর হয়ে গাড়ির স্পিড কমিয়ে দিয়েছে। সামান্তার 9টা 20 মিনিটের মধ্যে ভার্সিটি গেইটে উপস্থিত থাকতে হবে, নয়তো ঢুকতে পারবে না। এভাবে গাড়ি চালালে নির্ঘাত ফিরে আসতে হবে। কানে থেকে হেডফোন সরিয়ে বলল, এক্সকিউজ মি,
আপনি নতুন নাকি? বাবা যে কোত্থেকে এসব ড্রাইভার নিয়ে এসেছে আল্লাহই জানে। একটু জোরে ড্রাইভ করুন, আমার দেরি হয়ে যাবে। আদি সামান্তার কথায় চমকে গেল। আবার রাগও হলো আদিল চৌধুরীকে ড্রাইভার বলা হচ্ছে। পিছনে ঘুরে বলল, আমাকে দেখে তোমার ড্রাইভার মনে হচ্ছে? সামান্তা চোখ তুলে ওর দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলল, না, আপনাকে ঠিক ড্রাইভার মনে হয় না, কারণ ড্রাইভারদের ফেসে একটা ইনোসেন্ট ভাব থাকে যেটা আপনার ফেসে নেই। আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। কোথায় দেখেছি বলুন তো? দূর, বাদ দিন, ওসব পরে ভাবা যাবে। আপনি এখন প্লিজ একটু তাড়াতাড়ি ড্রাইভ করুন, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে। আদি অবাকের সপ্তম আকাশে উঠে গেল। এই মেয়ে আমাকে চিনে না। আদি পাল্টা প্রশ্ন করল, তোমার কয়জন ফ্রেন্ড? ৭৮ জন। কয়দিন যাবৎ ক্লাস করছ? 1 মাস। এই কয়দিনে ৭৮টা ফ্রেন্ড বানিয়ে ফেলেছ? এ তো কমই। আমার কলেজে 50 জনের মতো ফ্রেন্ড ছিল। ও এম জি, আমারও তো পুরো লাইফে এত ফ্রেন্ড হয়নি। কয়টা বয়ফ্রেন্ড ছিল? একটাও না। প্রেম করার আগেই তো বাবা ধরে এক লাফাঙ্গার সাথে বিয়ে দিয়ে দিল। আদি অবাক হয়ে জিজ্ঞেস করল, হোয়াট ডু ইউ মিন বাই লাফাঙ্গা? লাফাঙ্গা মানে জানেন না? লাফাঙ্গা মানে হলো এই ধরুন উচ্ছৃঙ্খল, বখাটে, অহংকারী, এক গোয়ে। বদমেজাজি, অভদ্র, বেয়াদব টাইপ ছেলে যারা বাপের পয়সায় ফুটানি করে। আদি দাঁতে দাঁত চেপে সামান্তার সব কথা হজম করছে। ও সামান্তার সামনে নিজের পরিচয় দিতে চসিছে না এই মুহূর্তে। ও জানতে চায় আসলে সামান্তা ওকে কি ভাবে। তাই নিজের রাগ সব হাতের মুঠোতে রাখা স্টেয়ারিংয়ের উপর ঝাড়ছে। তারপর ফুসফুস করতে করতে বলল, এতই যখন অপছন্দ তবে বিয়ে করেছিলে কেন? ওই মিয়া আপনি কি বয়রা? কানে কম শুনেন? আদি হকচকিয়ে গেল। মানে কি? আমি কি বলেছি আপনি শুনতে পাননি? আমি বলেছি বাবা ধরে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। নয়তো এই বয়সে কেউ বিয়ে করে? একটা প্রেমও করতে পারলাম না। শামু তোর কপালই খারাপ। আদি সামান্তার মনের কথা জানার জন্য, একটু বাজিয়ে দেখার জন্য বলল, তাহলে ডিভোর্স দিয়ে দেও। আরে আপনি তো ওই লোকের মতোই। কোনো লোকের মতো? যেই গন্ডারের সাথে আমার বিয়ে হয়েছে। বায়াদ প্রাণী। মাই হাসবেন্ড। আদির সামান্তার মুখে হাসবেন্ড কথাটা শুনে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। তারপর আমি ওই লোকের মতো মানে? এই বিয়েকে ছেলে খেলা মনে করছেন? মনে চাইলে একজনকে বিয়ে করে নিলাম আর ভালো লাগলো না ডিভোর্স দিয়ে দিলাম। বিয়ে হলো আল্লাহর দেওয়া পবিত্র সম্পর্ক। একটা কাগজ কিংবা একটা সাইনেই সম্পর্ক ছিন্ন করতে পারে না। যাই হোক, আপনার সাথে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। চুপ করে গাড়ি চালান। শহরের সব ছেলেরা এক। কোনো কিছুর মূল্য এদের কাছে নাই। বিড়বিড় করে কথাগুলো সামান্তা আদিকে শুনিয়ে শুনিয়ে বলল। সামান্তার কথাগুলো আদিকে খুব ভাবাচ্ছে। আদি চুপচাপ গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, তার মানে তুমি তাকে ছাড়বে না? সামান্তা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। বাইরের দিকে চেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। দীর্ঘশ্বাস ফেলে কিছুটা জোর করেই বলল, জানি না, যে ছেলে মেয়েদের ন্যূনতম সম্মান দেয় না তার সাথে আমি সত্যিই জানি না। আমাকে বিয়ে করেছে ভালো না বাসতো, আমি তো ভালোবাসতে বলিনি, একটু সম্মান তো দিতে পারত, সেটাও দেয়নি। সামান্তাকে গলা ধরে এলো।
চোখের কোণে পানি জমেছে। আদির চোখে তা এড়ায়নি। ওর কেন জানি খুব মায়া হচ্ছে। কোনো মেয়েই তার স্বামীর কাছে থেকে অবহেলা সহ্য করতে পারে না, সে স্বামী যেমনই হোক। গাড়ি এসে ভার্সিটির গেইটের সামনে থামল। সামান্তা গাড়ি থেকে নেমে পিছনে নাচেই হাঁটা ধরল। ওর জন্য দুইটো ছেলে, দুইটো মেয়ে অপেক্ষা করছে। ও তাদের সাথে ভিতরে যাচ্ছে। আদি তখনও সামান্তার দিকেই চেয়ে আছে। কেন জানি অদ্ভুত ফিলিংস হচ্ছে। সবকিছু এলোমেলো লাগছে, অস্থির লাগছে। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। বারবার সামান্তার কথাগুলো কানে বাজছে। ওর ছলছল চোখগুলো বারবার ভেসে উঠছে। আদি হাত পা ছড়িয়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। সামান্তা ছলছল চোখে বলছে, আপনি এতটা স্বার্থপর? কিভাবে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন? আমাকে ভালো না বাসতেন একটু সম্মান তো করতে পারতেন। আদি ধরফরিয়ে উঠে বসে, কিন্তু রুমে কেউ নেই। দরজা লক। আদি চোখ মুছে আবারও পুরো রুমে চোখ বুলাল। কোথাও কেউ নেই। শালা, স্বপ্ন দেখেছি। আদি ফোন হাতে নিয়ে সময় চেক করল। সকাল 8:30। উঠে ফ্রেশ হল। কিছুক্ষণ পর সামান্তা বের হবে। ওকে দেখতে ইচ্ছে করছে আদির। তাই ফ্রেশ হয়ে নিচে যাওয়ার কথা ভেবে আবার থমকে গেল। তার ইগো তাকে থামিয়ে দিল। এই সকালে নিচে গেলে সবাই কি বলবে? ভাব কমে যাবে না? তাই বারান্দা থেকে দেখার চিন্তা করল। বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু সামান্তার খবর নেই। আদি দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই মেয়ের একটু আগে বের হলে কি হয়, কখন থেকে অপেক্ষা করছি। অবশেষে সামান্তা বের হল। বেগুনি রঙের ড্রেস, ডার্ক বেগুনি রঙের কটি, জিন্স, আঁকাবাঁকা লালচে খোলা চুল, সেই আগের গেটআপে। মুখে কোনো সাজগোজ নেই। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার দরজা খুলে দিল। সামান্তা গাড়ির ভিতরে গিয়ে বসল। আদি রেলিংয়ে ভর করে গালে হাত দিয়ে সামান্তাকে দেখছে। হঠাৎ গাড়ি ছেড়ে দিল। আদির রাগ হচ্ছে ড্রাইভারের উপর। আর একটু পর ছাড়তে পারল না। আর কিছুক্ষণ থাকলে কি হতো? প্রতিদিন সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে সামান্তাকে দেখা আদির অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সময়ে যেন ঘুম ভাঙে, তাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে। মিস করা যাবে না। ঘুম থেকে উঠে যেমন এক কাপ কফি না হলে চলে না, তেমনি আড়াল থেকে সামান্তাকে না দেখলে চলে না। কিন্তু আদি তো জানে অপরদিকে সামান্তাও রোজ তাকে ফলো করছে। গাড়িতে বসে আর চোখে বারান্দায় আদির উপস্থিতি সে রোজই টের পায়। ওর একই কথা, মেরি হাসবেন্ড তু তো গায়া। আদির রোজ রোজ দূর থেকে দেখতে ভালো লাগে না। ও সামান্তাকে সামনাসামনি দেখতে চায়। আর পুরনো হিসাব আছে, সেটাও মিটাতে চায়। কি করা যায় সেটাই ভাবছে। হঠাৎ ওর অবচেতন মনে প্রশ্ন জাগে, আদি তুই ওই মেয়েকে দেখার জন্য এমন বেহায়াপনা করছিস কেন? তুই আদি, হাজার মেয়ের ক্রাশ। এসব ছাড়, দেখা দেখি বাদ দে। কেন বাদ দিব? আমার বিয়ে করা বউ দেখতেই পারি, সে রাইট আমার আছে। অবশ্যই আছে। দেখতেই তো চাচ্ছি, আর কিছু না। কিন্তু কিভাবে? সেদিন না হয় পায়ে হেঁটে সুযোগ আমার কাছে ধরা দিয়েছে, কিন্তু আজ আর কি আমাকে পায়ে হেঁটে সুযোগের কাছে যেতে হবে? অসহায় ভাবে বলল। সকাল সকাল রেডি হয়ে সিঁড়ি দিয়ে দুম দুম করে নামছে, সবাইকে জানান দিচ্ছে মিস্টার আদিল চৌধুরী আসছে। শামু, নিশি, আদির বাবা মা সবাই মিলে নাস্তা করছে। সবাই নাস্তা বাদ দিয়ে সিঁড়ির দিকে চেয়ে আছে। ডাইনিং সিঁড়ি থেকে কিছুটা দূরত্বে আর কিছুটা ভিতরে।
তবুও এভাবে নামার কারণে সবার দৃষ্টি সেদিকে যায়। সামান্তা স্যান্ডউইচয়ে কামড় দিয়ে সেটা আর গিলতে পারছে না। আদি ক্রিম কালার টি শার্টের উপর ব্লু কোট, ব্লু জিন্স, চুলগুলো স্পাইক করা, হাতে ব্যান্ডের ওয়াচ, টি শার্টে সানগ্লাস গোজা। আদির কোনো দিকে খেয়াল নেই। সে লিভিং রুমে বসে বসে ফোন টিপছে। সামান্তা হাত দিয়ে মুখ ডেকে নিজেকে আড়ালে রাখার চেষ্টা চালাচ্ছে। ও চায় না আদির সামনে পড়তে। আদিকে এভাবে বসে থাকতে দেখে আহনাফ চৌধুরী ডাইনিং থেকেই জোরে জোরে বলল, তা এত সকাল সকাল কোনো রাজকার্যে যাচ্ছেন নবাব সাহেব? আদি ফোনের দিকে চেয়েই বলল, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তাচ্ছিল্যের সুরে বাবা বললেন, তাই তো বলি দুপুরের ট্রেনের সকাল দেখা কি করে মিলল? নিশি বলল, ভাই তোর ইম্পর্টেন্ট কাজটা কি সোফায় বসে ফোন টিপা? আদি এবার বোনের দিকে চেয়ে বলল, শাট আপ। আমি বন্ধুর ফোন কলের অপেক্ষা করছি। ফোন এলেই চলে যাব। নিশি বাবার দিকে ইশারা করে কিছু একটা, তারপর বলে, তাহলে এভাবে বসে না থেকে এক কাজ কর, সামান্তাকে ভার্সিটি ড্রপ করে আয়। তাহলে তোর সময় কেটে যাবে। আদির বাবা বলল, হ্যাঁ শামু, তোর তো নাস্তা করা হয়েই গেছে। তুই আদির সাথে চলে যা। সামান্তা কিছু বলতে যাবে তখনই নিশি বলল, সমস্যা কি? চলে যাও। সামান্তার মনে হচ্ছে বাপবেটি মিলে ওকে বাস খাওয়ানোর ব্যবস্থা করছে। সেদিন তো না চিনার ভান করে এত কথা শুনিয়েছে, আজ কি আদি ছাড়বে? আদি তো মহা খুশি। মেঘ না চাইতেন জল পেয়ে গেছে। কিন্তু এত সহজে তো হ্যাঁ বলা যাবে না, সবাই সন্দেহ করবে। তাই ভাব নিয়ে বলল, কেন, আজও কি ড্রাইভার নেই? আদির বাবা ঝাঝালো গলায় বলল, আছে কি নেই সেটা তোমার দেখতে হবে না। তোমাকে নিয়ে যেতে বলেছি, নিয়ে যাও। আদি বাধ্য ছেলের মতো বলল, আচ্ছা, আমি বাইরে আছি, গাড়ি বের করছি, আসতে বলো। বলেই উঠে বাইরে গিয়ে গাড়ি বের করল। ওর গাড়ি ও নিজেই চালায়। গাড়িতে অপেক্ষা করছে। শামু উঠে রুম থেকে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তখনই নিশি বলল, কি রে, এমন বিড়াল হয়ে গেলি কেন? ভাই আমার বাঘ নয়, তোকে কামড়াবে না। শামু মনে মনে বলছে, কি যে করবে সেটা আমিও জানি না। সেদিন কি করেছি সেটা তো জানো না। তারপর আবার ভাবল, আমি কেন ভয় পাচ্ছি? আমি সামান্তা, ভয় পাওয়ার মেয়ে না। নিশির দিকে চেয়ে হালকা হাসি দিয়ে বেরিয়ে গেল। নিশি বাবাকে বলছে, বাবা, আই হ্যাভ এ ডাউট। আমার কি মনে হয় জানো, তোমার ছেলের ইম্পর্টেন্ট কাজটা হলো শামুকে ভার্সিটি দিয়ে আসা। তাই নাকি? নিশির মা বলল, যদি তাই হয় তবে আলহামদুলিল্লাহ, ছেলের সুবুদ্ধি হয়েছে। সামান্তা যেই গাড়ির পিছনের সিটের দরজা খোলতে যাবে, সামনে থেকে আদি বলল, সামনে এসো, আমি পিছনেই ঠিক আছি। আদি ভ্রু কুঁচকে বলল, তোমার কি আজও আমাকে ড্রাইভার মনে হচ্ছে? সামনে এসে বসো। সামান্তা নিরুপায় হয়ে সামনে গিয়ে বসল। ও যতটা না ভেবেছিল তার চেয়ে বেশি নার্ভাস লাগছে। যতই হোক এই প্রথম এভাবে পাশাপাশি সিটে বসেছে, তাও নিজের স্বামী, নিজের ভালোবাসা মানুষের সাথে। হ্যাঁ, এই কয়দিনে সামান্তা আদিকে ভালোবেসে ফেলেছে। বিয়ে এমন একটা পবিত্র সম্পর্ক যেখানে আল্লাহর রহমত থাকে। সেই রহমতের দ্বারাই না চাইলেও কিছুটা দুর্বলতে এসে যায়। আর এই দুর্বলতা থেকে কারো কারো ভালোবাসাও হয়ে যায়। সামান্তারও তাই হয়েছে। রোজ সকালে ঘুম ভেঙে উঠে আদির মুখ দেখতে দেখতে মায়ায় পড়েছে, সে মায়া থেকে ভালোবাসার টান সৃষ্টি হয়েছে।
সামান্তা বাইরের দিকে চেয়ে আছে। এক হাত দিয়ে আরেক হাত খুঁটছে। এই ছাড়া আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না। আদি সামান্তাকে আর চোখে দেখছে আর মুচকি হাসছে। তখনই সামান্তার ফোন বেজে উঠল। সামান্তা ফোন বের করে দেখে ওর ফ্রেন্ড জাহ্নবী ফোন করেছে। ওর নাম জাহ্নবী হলেও বন্ধুরা ওকে জান বলে ডাকে। সামান্তার ফোনেও জান দিয়েই সেভ করা। সামান্তা ফোন বের করে রিসিভ না করেই কেটে দিল। আদি আর চোখে ফোনের কল করা ব্যক্তির নাম জান দেখে চমকে উঠে। আবারও ফোন করেছে। আদি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, পিক আপ দ্য ফোন। সামান্তা রিসিভ করে ফিসফিস করে বলল, আই এম অন দ্য ওয়ে, ডোন্ট কল মি এগেইন। সামান্তার মুখে এমন কথা শুনে আদির সন্দেহ ঘোরতর হতে লাগল। আদি সামান্তাকে উদ্দেশ্য করে, তুমি যে ভার্সিটি গিয়ে 2-4টে যান পাতিয়ে ফেলেছ সে কথা কি বাবা জানে? মানে কি? আদি চোয়াল শক্ত করে বলল, মানে হলো তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে পড়াশোনা করার জন্য আর তুমি জান করছ। বাবা কি জানে? অদ্ভুত। আর আমি ভার্সিটি গিয়ে কি পাতাবো সেটা আমার ব্যাপার। গতকালই তো বলছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। আজ কোত্থেকে এলো? আশ্চর্য মশাই। বয়ফ্রেন্ড মানে কি? মানে তোমার জান, যার সাথে কথা বলছিলে। সামান্তার এবার ব্যাপারটা বোধগম্য হল। সামান্তা ফোন বের করে জানের নাম্বারে ফোন দিয়ে লাউডস্পিকারে দিয়ে আদির সামনে ধরল। ওপাশ থেকে রিসিভ হল। ওই তুই না মাত্র ফোন দিতে মানা করলি, আবার ফোন দিছস কেন? আদি মেয়ে কণ্ঠ শুনে চমকে উঠল। সরি জাহ্নবী, ভুল করে চলে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বাই। আদি আর কিছু বলার ভাষা পাচ্ছে না। পুরাই বোকা বনে গেল। সামান্তা বিড়বিড় করছে। কিছুক্ষণের নীরবতার পর সামান্তাকে বলল, তা সেদিন কি বলছিলে যেন? সামান্তা মনে মনে বলছে, এই রে গেছি রে। কি হলো বলো, আজ চুপ কেন? আমার গুণগান করবে না? তা কজনকে আমার নামে বদনাম করে বেরিয়েছ? সামান্তা বলল, যা সত্যি তাই বলেছি। আর কজনকে বলেছি? উমম, আঙ্গুলের মাথা ধরে হিসেব করার ভান ধরে, হিসেব রাখিনি। যে জিজ্ঞেস করেছে তাকেই বলেছি। কি? কি নাজি? আশ্চর্য মেয়ে, তুমি তো অপরিচিতদের ধরে ধরেও আমার বদনাম করে বেরাও। যেমনটা সেদিন আমাকে না চিনে বলেছিলে। তাহলে আর হিসেব কিভাবে রাখবে? যে যেটার যোগ্য। সামান্তা বিড়বিড় করে বলল, আমার সামনে আমার বদনাম করছ? তোমার ভয় লাগছে না? সামান্তা ভ্রুক্ষেপহীনভাবে বলল, ভয় কেন লাগবে? আপনি কি বাঘ না ভাল্লুক? আপনি কি আমাকে খেয়ে ফেলবেন? আদি চোখমুখ শক্ত করে বলল, তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেব। তো দিন, ফেলে দিন। এসব আজাইরা থ্রেটে আমি ভয় পাই না। সামান্তার কথা শুনে আদির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। রাগে গজগজ করছে। এই মেয়ে ওকে ভয় পাচ্ছে না, মানা যায়। রাগে স্পিড বাড়িয়ে ড্রাইভ করছে। গাড়ি শুশু করে চলছে, যেন গাড়ি না রকেট। সামান্তার একটু ভয় লাগলেও প্রকাশ করছে না। এই ব্যাটা নিজেও মরব আমারেও মারব। ভার্সিটির গেইটের সামনে এসে আদি বলল, নামো, কুইক। সামান্তা নেমে গেল, তারপর ওর পাশের জানালার কাছে টুকা দিল। আদি কাঁচ খুলতেই সামান্তা মাথাটা ঝুঁকে বলল, আপনাকে একটা কথা বলি, সিক্রেট। আমাকে যারা সামান্য অপমান করে কথা বলে তাদের চেহারা আমি কখনোই ভুলি না।
আর আপনি তো আমাকে সেই লেভেলের অপমান করেছেন, আপনাকে ভুলি কি করে? তার মানে গতবার তুমি জেনে বুঝেই। সামান্তা হালকা হাসি দিয়ে গেইটের সামনে চলে গেল। আদি বোকার মতো বসে রইল। মেয়েটা আমাকে এভাবে বোকা বানালো। আমি তো ভেবেছিলাম ক্ষেত, কিন্তু এত স্মার্টের চেয়ে ওভার স্মার্ট। সন্ধ্যাবেলা সামান্তা, নিশি আর আহনাফ চৌধুরী লুডু খেলবে। সামান্তা লুডু নিয়ে আসার সময় কারো সাথে ধাক্কা লাগে আর হাতে থাকা লুডুর গুটির বক্সটা পড়ে গিয়ে গুটিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সামান্তা একবার গুটির দিকে চেয়ে ধাক্কা দেওয়া মানুষটার চেহারার দিকে চাইল। আদিকে দেখে সামান্তার মেজাজ চঙ্গে উঠে গেল। আরে মিস্টার, চোখ কি আকাশে রেখে হাঁটেন? আমি না হয় আকাশে দিয়ে হাঁটি, তুমি কোনো দিকে চেয়ে হাঁটছিলে? মিস্টার সরিষা ক্ষেত, আমি চোখ আকাশে পাতালে যেখানে খুশি রেখে হাঁটব, তাতে আপনার কি? আমি তো আর আপনাকে ধাক্কা দেইনি। সরিষা ক্ষেত মানে কি? গুগল ইট। হলুদ পরে বেরাবে আর জিজ্ঞেস করবে সরিষা ক্ষেত কি? যাই হোক, গুটিগুলো তুলে দিন। আগে তুমি সরিষা ক্ষেতের মানে বলো। আমি কেন তুলে দেব? কারণ আপনি ফেলেছেন। মানুষ ভুল করলে শোধরে নিতে হয়, অন্যায় করলে শাস্তি পেতে হয়। আপনি ভুল করলে এটা হলো শোধরানো, আর অন্যায় করলে শাস্তি। নিন, তুলুন। অসম্ভব। তখনই আদির বাবা ডাকল, সামান্তা, কি হয়েছে? সামান্তা আদিকে বলল, বাবাকে বলি। তারপর সামান্তা জোরে বলল, বাবা, লুডুর গুটি। চুপ, দিচ্ছি তুলে। এই তো গুড বয়। সামান্তা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। আদি দাঁতে দাঁত চেপে গুটিগুলো একটা একটা করে নিচ থেকে তুলে দিল। সামান্তা গুটিগুলো একটা একটা করে গুনে নিয়ে আদির দিকে চেয়ে ব্যঙ্গ করে হেসে বলল, থ্যাংক ইউ মিস্টার সরিষা ক্ষেত। বলেই পগার পার। এই দাঁড়াও, ফাজিল মেয়ে। তারপর আদি নিজের ফোন নিয়ে বিড়বিড় করে বলল, আদি গুগল ইট। আদি সরিষা ক্ষেত লিখে গুগলে সার্চ দিল। সাথে সাথে কতগুলো হলুদ রঙের ফুলের বাগানের ছবি চলে এলো, চাষ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। আদির চিনতে ভুল হল না, কারণ সামান্তাদের গ্রামে এমন ফুলের বাগান দেখেছে। বাগান বলতে ক্ষেত। সেখানে অনেক ছবিও তুলেছে। নিজের টি শার্টের দিকে তাকাতেই ফিক করে হেসে দিল। এই জন্য সরিষা ক্ষেত বলেছ? তুমি মাইরা আসলেই ফাজিল। আদি কফিতে চুমুক দিচ্ছে আর ফোন নিয়ে বিজি। তখনই বাবার রুম থেকে জোরে জোরে চিৎকার আর হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর পর নিশি ছয় বলে চিৎকার করছে আর হাসছে। বাবাও চিৎকার করছে। আদি উৎসুক হয়ে রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। সবাই লুডু খেলায় ব্যস্ত, নিশি একটু পর পর লাফিয়ে উঠছে। বাবা গুটি খেলেও চিৎকার করে উঠছে। সামান্তা ওদের দেখে হেসে কুটিকুটি হচ্ছে। হাসি থামাতে না পেরে বারবার উঠে দূরে চলে যাচ্ছে, নিজেকে শান্ত করে ফিরে আসছে। সবার কাহিনী দেখে আদিও দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। তখনই কাঁধে কারো হাত পড়ল। পিছনে ঘুরে নিজের মাকে দেখতে পেল। দেখো মা, এরা কি করছে, বাবার কি অবস্থা। এদের কাহিনী দেখে আমারও হাসি পাচ্ছে। সবই সামান্তার জন্য। সামান্তা বাড়ির পরিবেশ পাল্টে দিয়েছে। আর তুই তো মেয়েটাকে দেখতেই পারিস না। মা, তুমি একে মেয়ে বলছ? মেয়ে নয়, আস্ত একটা বোম। তোর জন্য এমনটাই দরকার। পারফেক্ট ম্যাচ। একদিন ঠিক স্বীকার করবি যে তোরা মেড ফর ইচ আদার। হয়েছে। বলেই আদি নিজের রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, মা কি ঠিক বলছে, মেয়েটা সব দিক দিয়েই ঠিক ছিল, কিন্তু যেই পাজিরে বাবা। আমার চেয়েও বেশি।
আমাকে বলে কিনা সরিষা ক্ষেত। এগুলো ভাবা যায়, আর কি কি বলবে খোদাই জানে। রাতে আদি ছাদে উঠে দেখে সামান্তা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মাথায় শয়তানি বুদ্ধি আসে। পা টিপে টিপে ওর পিছনে গিয়ে ভেও করল। সামান্তা ভয় পাওয়া তো দূরে থাক, নড়েওনি। আদি ভেবেছিল সামান্তা চিৎকার করে উঠবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে পিছনে ঘুরে দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে বলল, ভেরি ফানি। তুমি ভয় পাওনি? একটুও না। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন? ভয় পেয়ে চিৎকার করে বিল্ডিং ফাটিয়ে ফেলব। এত বড় ধামড়া ছেলে বাচ্চাদের মতো ভেও করছে। শেম। তোমার সমস্যা কি? সবসময় এভাবে কথা বলো কেন? একটু সুন্দর করে কথা বলতে পারো না? পারি, তবে সেটা বিপরীতে থাকা ব্যক্তির উপর নির্ভর করে। উফ, আমার এত ধৈর্য কোত্থেকে এলো? প্রথম থেকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো তাতে অন্য কেউ হলে ছাদ থেকে ফেলে দিতাম। সামান্তা তাচ্ছিল্যের সাথে বলল। ভয় দেখাচ্ছেন? বলেই ঘুরতে যাবে তখনই আদি ওর দুবাহু চেপে ধরল। সামান্তা কেঁপে উঠল। এই প্রথম আদির ছোঁয়া পেল। সারা শরীরে কারেন্ট বয়ে গেল। চোখ তুলে আদির দিকে তাকাতেই ওর সমস্ত সাহস উবে গেল। আচমকা আদি ওকে রেলিংয়ের সাথে ঘেঁষে নিচের দিকে ঝুঁকিয়ে ধরে রাখল। আদির হাসি মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। এভাবে নিচের দিকে হেলিয়ে রাখা আর ওর এই হিংস্র মুখটা দেখে সামান্তার ভয় হতে শুরু করল। না জানি সত্যিই ফেলে দেয়। সামান্তা একবার কাত হয়ে নিচের দিকে চেয়ে চোখ খিচে বলল, কি করছেন? সত্যিই ফেলে দিবেন নাকি? তোমার কি মনে হয় আমি মজা করছি? বলেই হাত দিয়ে আরো জোরে চাও দিয়ে নিচের দিকে নিয়েই সামান্তা চোখ মেলে দুহাতে আদির দুহাত আঁকড়ে ধরল। প্লিজ ছাড়বেন না। আদি ওকে ভয় পেতে দেখে বাঁকা হাসি দিয়ে ওর এক হাত ধরে বাহু ছেড়ে একটানে তুলে নিল। সামান্তা হুমড়ি খেয়ে ওর বুকে পড়ল। বড় বড় শ্বাস নিচ্ছে। বেচারি ভয় পেয়ে গেছে। যখন নিজেকে আদির খুব কাছে আবিষ্কার করল ছিটকে গিয়ে দূরে দাঁড়ালো, তারপর বলল, পাগল নাকি আপনি? একটা মানুষকে মার্ডার করতে যাচ্ছিলেন? আদি বাঁকা হেসে বলে, বোকা নাকি তুমি? আমি তোমাকে মেরে জেলে যাব নাকি? সামান্তা চোখ বড় বড় করে চেয়ে রইল। আদি হো হো করে হাসছে। সামান্তার রাগ মাথায় চড়ে গেল। একটা মানুষের সাথে কেউ এমন মজা করতে পারে? ইচ্ছে করছে আদিকে ছাদ থেকে ফেলে দিতে। সামান্তা রাগে ফুসফুস করতে করতে ছাদ থেকে নেমে গেল। আদি তখনও হাসছে। যাক, তোমাকেও একটু ভয় দেখাতে পারলাম। পাজি মেয়ে। আদি, তুই কি সামথিং ফিল করতে পারছিস? কিছু তো একটা ফিল অবশ্যই করতে পারছি, নয়তো ওর স্পর্শে এমন ফিলিং কেন হচ্ছে? এটাও কি গুগলে সার্চ করে জানব? হা। ভার্সিটি অফ। লেট করে ঘুম থেকে উঠেই জানতে পারল ওর জন্য সাইকেল এসে গেছে। কোনো দিক নাচে দৌড়ে গার্ডেনে চলে গেল সাইকেল দেখতে। কিছুদূর যেতেই আদির ডাক শুনতে পেল। উফ, এই লোক আবার ডাকে কেন? আমাকে কি একটু শান্তি দিবে না? কাল রাতে যে ভয় দেখিয়েছে। ভাবতে ভাবতেই আদি ওর সামনে এসে দাঁড়াল। চোখমুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে। বুঝাই যাচ্ছে কোনো কারণে রেগে আছে, কিন্তু হাজার অনুসন্ধান করেও কোনো কারণ মাথায় এলো না। আদি কটমট করে ওর দিকে তাকাচ্ছে। তারপর কড়া গলায় বলল, এই মেয়ে কি পোশাকে বের হয়েছ? আর ওড়না কই? আদির কথায় নিজের দিকে চেয়ে নিজেরই হুঁশ উড়ে গেল। সাইকেলের আনন্দে লাফাতে বেরিয়ে এসেছে। যেভাবে রাতে ঘুমিয়েছিল সে পোশাকেই চলে এসেছে চেঞ্জ না করে।
শর্ট টি শার্ট আর প্লাজো পরা। চারদিকে কালো পোশাক পরা লোকগুলো ঘুরে বেড়ায়। এদের সামনে এভাবে লজ্জায় সামান্তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তবুও নিজের লজ্জা প্রকাশ না করে আদিকে যাচাই করার জন্য নিজের চুলগুলো দুভাগ করে সামনে আনতে আনতে বলল, ওড়না না পরা একটা ফ্যাশন। এই যুগের ছেলের মুখে এসব কথা মানায় না। এই যুগে কয়টা মেয়ে ওড়না পরে? ইটস নট এ বিগ ডিল। সামান্তার কথা শুনে মাথায় আগুন ধরে গেল আদির। সামান্তার দুবাহু চেপে ধরে চিৎকার করে বলল, সারা দুনিয়ার মেয়েরা জাহান্নামে যাক, তুমি এমন পোশাক পরে বাইরে বের হবে না। আমি যদি ফারদার এমন পোশাক পরে বের হতে দেখেছি তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এমনভাবে চিৎকার করছিল সামান্তার কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। সামান্তা চোখ করে মাথাটা দূরে সরানোর চেষ্টা করছে। আদি তখনই ওকে ছেড়ে দিল। এক গার্ডকে বলল সবাইকে এক জায়গায় জড়ো করতে। আদি টি শার্টের উপর শার্ট পরা ছিল। নিজের শার্ট খুলে সামান্তাকে জোর করে পরিয়ে দিল। সব গার্ডরা এক জায়গায় জড়ো হতেই আদির আগে ফুসফুস করতে করতে চিৎকার করে বলল, এই বাড়ির বউ, মেয়েরা যখন বের হবে তখন সবার দৃষ্টি যেন নত থাকে, অন্যথায় আমি চোখ তুলে নিতে দুবার ভাবব না। তারপর সামান্তার হাত টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। সামান্তা টু শব্দ করার সাহস পেল না। ও শুনেছে এই ছেলে অনেক জেদি, রাগী, হঠাৎ হঠাৎ রাগ উঠে যায়, রাগ উঠলে আশেপাশের মানুষকে তোয়াক্কা করে না। কিন্তু তা দেখার সৌভাগ্য এর আগে হয়নি। বাড়ির ভিতরে নিয়েই সামান্তার হাত ছেড়ে দিল। সামান্তা এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। আদির সেদিকে পাত্তা দিল। ওর তো সামান্তাকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে। এমন পোশাকে কেন বের হবে? দূর থেকে এক গার্ড ওর দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল, যা দেখেই আদির মেজাজ খারাপ হয়ে গেছে। ও চাইলেই সেই গার্ডকে ডেকে আচ্ছামত ধোলাই দিয়ে পারত, কিন্তু এতে সামান্তা অস্বস্তিবোধ করত। এমন লুচ্চা গার্ডকে রাখবে না আদি। ওকে বিদায়ের ব্যবস্থা করে ফেলেছে। সামান্তা দরজা বন্ধ করে কাঁদছে। তবে এ কান্না কষ্টের না সুখের। আজ ওর বর ওর উপর অধিকার দেখিয়েছে, ওকে শাসন করেছে। সামান্তা আদির দেওয়া শার্টটাকে জড়িয়ে ধরে আছে। সারাদিনে সামান্তা আর আদির সামনে পড়েনি। আদি অনেকবার সারা বাড়ি ঘুরঘুর করেছে শামুকে দেখার জন্য, কিন্তু দেখা মিলেনি। সারাদিন ছটফট করেছে একটু দেখার জন্য, কিন্তু মেয়েটা ঘর থেকেই বের হয়নি। রাত 1টা। সামান্তার ফোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। সামান্তা নাম্বার চেক করে দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। ফোন কেটে দিল। মাঝরাতে বখাটে ছেলেরা নেশাটেশা করে অপরিচিত নাম্বারে ফোন করে, এসব ভেবেই কেটে দিল। কিছুক্ষণ পর আবারও ফোন বেজে উঠল। সেম নাম্বার। সামান্তা কিছুটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করল, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। সামান্তার প্রচুর রাগ হচ্ছে। রাগে গজগজ করতে করতে বলল, ওই কোনো আবাল রে, মাঝরাতে ফোন দিয়ে ইতরামি করিস? সামনে পাইলে থাপড়াইয়া দাঁতের পার্টি হাতে ধরাইয়া দিতাম। বেয়াদব! এইগুলো কি ধরনের ভাষা? ছি! আবার ছি কস? সামনে আয়, মাঝরাতে মেয়েদের ফোন দিয়ে লুচ্চামি করতে চাস? শালা বখাটে! বলেই খট করে ফোন কেটে দিল। আদি কানে থেকে ফোন সরাতে ভুলে গেল। কি ভাষায় গালাগাল করল কিছু বলার সুযোগ দিল না। কিছুক্ষণ পর সামান্তার দরজায় নক পড়ল। সামান্তা দরজা খোলে ভূত দেখার মতো চমকে উঠল। আপনি?
আদির ভিতরে গিয়ে বেডে আয়েশ করে বসে বলল, তুমিই তো আসতে বললে। সামান্তা তাড়াতাড়ি ওড়না খুঁজতে লাগল। ওড়না জড়িয়ে বলল, আপনি আমাকে ফোন করেছিলেন? তোমার ভাষা এত খারাপ কেন হা? কি আজেবাজে কথা বলো। মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করবেন আর কিছু বললেই দোষ? আমি বিরক্ত কই করলাম? এখন আপনি যান, আমি ঘুমাবো। কি আশ্চর্য, তাড়িয়ে দিচ্ছ কেন? তাহলে কি করব? একটু গল্প করতে পারো কিংবা বলতে পারো আজকে যেন এখানেই থেকে যাই। বলেই আদি চোখ মারল। শামু চোখ বড় বড় করে চাইল। বের হন, তাড়াতাড়ি বের হন। মাঝরাতে ফাজলামো করতে আসছেন? না, একটু প্রেম করতে আসছি। আফটার অল আই এম ইউর হাসবেন্ড। শামু আদির কথা শুনে স্তব্ধ হয়ে গেল। নিজেকে সামলে বলল, কোনো হাসবেন্ড টাজব্যান্ড নাই। নো হাসবেন্ড, নো প্রেম। আউট। তাড়াতাড়ি বের হন, নয়তো আমি এক্ষুনি বাবাকে ডাকব। আরে যাচ্ছি যাচ্ছি। এমন করো কেন? বাট আবার আসব। বউ বলে কথা। শামু চোখ পাকিয়ে বলল, যাবেন? গুড নাইট মাই ওয়াইফ। বলেই আদি বেরিয়ে গেল। সামান্তা দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে আদির বলা কথাগুলো ভাবছে। আমাকে বউ বলেছে, নিজেকে হাসবেন্ড দাবি করেছে। আমি কি স্বপ্ন দেখছি? আদি নিজের রুমে পায়চারি করছে। এই মেয়েটা এমন করে কেন? আমি পড়েছি জ্বালায়। কিভাবে যে এই মেয়ের প্রেমে পড়ে গেলাম। না জানি কপালে কি দুর্গতি আছে। ও তো আমাকে পাত্তাই দেয় না। সবসময় রাগচণ্ডী। যেভাবে তাকায় যেন গিলে খাবে। ভাবতে ভাবতে আদি ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখছে গোধূলি বেলায় একটা মেয়ে ছাদ থেকে নিচের দিকে ঝুঁকে আছে। তার লালচে আঁকাবাঁকা খোলা চুলগুলো উড়ছে। চুলগুলো দুভাগ হয়ে এক ভাগ নিচের দিকে ঝুলে পড়েছে, অন্য ভাগ পিঠের উপর। চেহারা দেখা যাচ্ছে না। মেহেদি দেওয়া ফর্সা, হাতে রেলিং ধরা। আদির মেয়েটির মুখ দেখতে ইচ্ছে করছে। আদি সামনে গিয়ে হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে দেয় মুখটা দেখার জন্য। আদি মুখটা দেখে অবাক হয়ে যায়। এ তো সামান্তা। কিন্তু সামান্তা চোখ পাকিয়ে চেয়ে আছে। রাগে ফুসফুস করছে, আপনার সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন। বলেই ঠাসঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আদি গালে হাত দিয়ে লাফ দিয়ে উঠে বসে। চারদিকে চোখ বুলায়, সামান্তার চিহ্নও নেই। আমাকে স্বপ্নেও জ্বালাচ্ছে। কি ভয়ানক স্বপ্ন। চলবে।